হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে লাইভ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, অর্থাৎ চায়নার যতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ আছে সবগুলো সম্পর্কে আজকে একটা বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের গেস্ট হিসেবে আছে আজহার মিশকাত। মিশকাত বর্তমানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ও সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে স্টাডি করছে সাংহাইয়ের একটা বিশ্ববিদ্যালয়ে। এমনকি সে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপও পেয়েছে। তো আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আমরা জানবো এবং তার চায়না স্টাডি সম্পর্কে যেই এক্সপিরিয়েন্স। এবং আমি ব্যক্তিগতভাবে মিশকাতকে খুব ভালো মতো চিনি। সে খুবই এক্সপিরিয়েন্সড এই স্কলারশিপ প্লাস প্রফেসর ম্যানেজমেন্ট এইসব দিক থেকে। ইমেল কীভাবে লিখতে হয় এই সম্পর্কে খুব ভালো তার একটা আইডিয়া আছে। তো আজকে আমরা খুব সুন্দর একটা আলোচনা আশা করবো তার কাছ থেকে। তো আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। আজহার মিশকাত, ওয়েলকাম টু স্কলারশিপ অ্যাব্রড বাংলাদেশ। প্লিজ ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ স্যার। আমি আজহার মোহাম্মদ মিশকাত। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আমার বিএসসি কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। দেন মাস্টার্সের জন্য আমি বাংলাদেশে জব করছি 2 বছর। 2 বছর মতো জব করছি। দেন মাস্টার্সের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। তো প্রথম বছর আমার আনফর্চুনেটলি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হয়নি, এবং প্রথম বছর আমি শুধুমাত্র চেষ্টা করছিলাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। তো তখন দেখা গেল যে শুধু আমি প্রথমে চেষ্টা করছিলাম যে প্রফেসর ম্যানেজমেন্টের জন্য, প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য। তো এই জন্য অনেক প্রিপারেশন নেওয়ার পরেও প্রথম বছরের অ্যাকসেপ্টেন্স লেটার পাই, বাট সেভাবে খুব একটা রেসপন্স পাই না প্রফেসরদের। আর অ্যাপ্লাই করছিলাম, আমার পাসপোর্টের পেতে একটু দেরি হয়ে গেছিল। তো অ্যাপ্লাই করতে করতে প্রথম বছর আমি অ্যাপ্লাই করি শুধুমাত্র একটা ইউনিভার্সিটিতে। তো প্রথম বছর হয়নি আমার, গত 2019 সালে। আর তারপরে প্রিপারেশন নিচ্ছিলাম আইএলটিএস এর জন্য। তো কোভিডের জন্য আইএলটিএস তো দেওয়া হলো না, মাঝে পড়ে গেছিল ডেট। তো আইএলটিএস ছাড়াই এবছর অ্যাপ্লাই করে দেই। এবং এবছর যখন অ্যাপ্লাই করছিলাম তখন প্ল্যান ছিল যে গত বছর এক্সপেরিয়েন্স লেটার থাকার পরেও আমার যখন হলো না, তো এবছর কিভাবে নিজেকে আরো মানে মডিফাই করা যায় বা আরো কিভাবে পলিশ করা যায়। তো সেজন্য এবছর অ্যাকসেপ্টেন্স লেটারের পিছনে না দৌড়ায় আমি এবার এবছর এসওপিটাকে পলিশ করার চেষ্টা করছিলাম। তো ফাইনালি যখন এসওপিটাকে একটুখানি মোটামুটি দাঁড় করাতে পারলাম একটা পর্যায়ে, তবুও এখনো অনেকটা ফিল করি যে আরো অনেক ল্যাক্স রয়ে গেছে। তো তখন অ্যাপ্লাই করলাম এসওপিটা পলিশ করে আরো। দেন ফাইনালি অ্যাপ্লাই করলাম এবছর 5টা ইউনিভার্সিটিতে, 4টা ইউনিভার্সিটি আর একটা রিসার্চ ল্যাবে বেজিং আইডব্লিউএইচ এর। তো অ্যাপ্লাই করার পরে ওয়েট করছিলাম রেজাল্টের জন্য, এবং আল্লাহর রহমতে এবছর 3টা ইউনিভার্সিটিতে এবং বেজিং এর সেই রিসার্চ ল্যাবে ফাইনালি আমার স্কলারশিপ হয়। আর এখন আমি করছি হংজি ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি। তুমি অনেকগুলো স্কলারশিপ পেয়েছো, তো কতগুলো স্কলারশিপ পেয়েছো? সবগুলো স্কলারশিপের নাম যদি আমাদের একটু বলতাম। আমি প্রথমে আমার রেজাল্ট আসে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে হংজি ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। দেন জুলাইয়ের শেষের দিকে রেজাল্ট আসে আমার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে, সেটা উহান ইউনিভার্সিটিতে। আর হ্যাঁ, উহান ইউনিভার্সিটিতে সেটা ছিল হচ্ছে ওয়াটার রিসোর্স অ্যান্ড হাইড্রো পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর এরপরে রেজাল্ট আসে তিয়ানজিন ইউনিভার্সিটিতে। তিয়ানজিন ইউনিভার্সিটিতে ছিল হচ্ছে তিয়ানজিন ইউনিভার্সিটিতে হাইড্রোলিক স্ট্রাকচার ডিপার্টমেন্টে ছিল। আর ফাইনালি আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে আর কি রেজাল্ট আসে আইডব্লিউএইচ থেকে। আইডব্লিউএইচ এর মূলত ওটা ডেডলাইনটা সবার লাস্টে থাকে। ওটা একটা রিসার্চ ল্যাব, ওটার ফান্ডিংটাও বেশ একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের ফান্ডিং থাকে। এটা মোর দেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, মানে ফান্ডিংটা স্টাইপেন্ড থাকে পার মান্থ অলমোস্ট 3200 RMB। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে থাকে 3000 RMB।
কিন্তু ওখানে একটা ড্রব্যাক আছে ওইটার, যে ওটাতে রিসার্চ ল্যাব মিনস একদম টোটালি রিসার্চের কাজ। মাস্টার্স সার্টিফিকেট ওরা দেবে আপনাকে, কিন্তু ক্লাস হবে এবং ওটাতে সম্পূর্ণ রিসার্চের কাজ হবে। জাস্ট লাইক আপনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে আসতেছেন। তো আমার একটা, আমি চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি যে একটা ভার্সিটির এনভায়রনমেন্টের জন্য, ভার্সিটির এনভায়রনমেন্ট থেকে আমি আমি বিলিভ করি যে ভার্সিটির এনভায়রনমেন্ট থেকেও অনেক কিছু শেখা যায় যদি আমি ভার্সিটিতে থাকি, ভার্সিটি পরিবেশ থেকে। তো এই পরিবেশের কারণে মূলত আমি ভার্সিটিতে চুজ করা আর কি, রিসার্চ ল্যাব থেকে সুইচ করে ভার্সিটিতে আসা। তো এই ফাইনালি আমি ডিসাইড করি যে আমি টংজি ইউনিভার্সিটিতে যাব, কেননা ওখানে আমি বিশ্বাস করি যে মানে আমার যে টেকনিকটা ছিল যে ইউনিভার্সিটি চয়েসের দিক দিয়ে, সেটাকে যদি আমি কিভাবে ডিসক্রাইব করতে পারি, যে যদি আমরা যে ছোটবেলায় যে ভেনচিত্র করছি 9-10 যে গোল গোল থাকে বৃত্ত, তো বৃত্তগুলোর ভেনচিত্রের একটা সেটকে যদি আমি ধরি যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, একটা সেটকে যদি ধরি যে সেই ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট অনুযায়ী র্যাঙ্কিং কেমন আসতেছে, এবং আর একটা সেটকে যদি ধরি যে সেই ইউনিভার্সিটিতে আমি ফান্ডিং, সেই ডিপার্টমেন্টে আমি ফান্ডিংটা কেমন পাচ্ছি, এবং তিনটা সেটকে যদি আমি একসাথে করি, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি দিয়ে মাঝে যে অংশটা পাই, সেটা হবে ইউনিভার্সিটির জন্য, চুজের জন্য পারফেক্ট একটা দিক। এখন এমনও হতে পারে একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর দিক দিয়ে অনেক উপরে, কিন্তু ডিপার্টমেন্টাল র্যাঙ্কিং এর দিক দিয়ে ততটা উপরে না। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে আমরা ইঞ্জিনিয়ারিং কোন একটা সাবজেক্টের জন্য, কম্পিউটার সায়েন্স পড়ার জন্য যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাই, আর যদি আমি যদিও বুয়েটে নেই, তবু যদি ম্যাথমেটিক্স পড়ার জন্য যদি আমি বুয়েটে যাই, তাহলে কেমন হবে? তো নিশ্চয়ই এই ডিপার্টমেন্ট গুলো ভ্যারি করবে। আমাকে যেতে হবে আমার সাবজেক্টের জন্য, যে স্পেশাল সাবজেক্টের জন্য আমার যে ডিপার্টমেন্টটা ভালো। উহান ইউনিভার্সিটির দিক দিয়ে দেখা যেতে পারে যে র্যাঙ্কিং এর দিক দিয়ে ওটা অনেক উপরে, আর টংজি ইউনিভার্সিটি হচ্ছে আমার ডিপার্টমেন্টের র্যাঙ্কিং এর দিক দিয়ে অনেক উপরে। আবার যদি আমি স্কলারশিপ ফান্ডিং এর দিক দিয়ে দেখি, সেখানে দুটোর দিক দিয়ে মোটামুটি একই আসতেছে। তো এই জন্য ফাইনালি আমার টংজি ইউনিভার্সিটি চুজ করা। আর এছাড়া টংজির রেজাল্ট আগে চলে আসছিল, এই জন্য ওখানে 1 মাসের মধ্যে আমার বেশ ভালো একটা সার্কেল তৈরি হয়ে গেছিল। ওখানে যারা আছে তারা অত্যন্ত ফ্রেন্ডলি এবং তারা অনেক সাপোর্টিভ ছিল। পরে ডিসাইড করলাম যে ওখানে যাওয়াটাই বেটার। আচ্ছা, তো তুমি যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, তো তুমি কিভাবে অ্যাপ্লাই করেছো সেই সম্পর্কে আমাদের একটু ধারণা দাও। অ্যাকচুয়ালি গত বছর যখন আমি অ্যাপ্লাই করছিলাম, তখন আমার শুধু নলেজটা একটু সীমাবদ্ধ ছিল, খুব অল্প নলেজ ছিল। গত বছর আমি স্টাডিটা একটু কম হয়েছিল, আমি মানে কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছিলাম যে অ্যাকসেপ্টেন্স লেটারের দিক দিয়ে, জানতাম খুব কম আমি। তো গত বছর অ্যাপ্লাই শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এসে দৌড়াচ্ছিলাম। আর এবছর যখন দেখলাম যে শুধু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ না, পিছিয়ে না দৌড়ায় যদি আমি একই সাথে সিমালটেনিয়াসলি যদি আমি আরো অন্যান্য ডিপার্টমেন্টের স্কলারশিপ বা অন্যান্য অর্গানাইজেশনাল স্কলারশিপ বা প্রভিনশিয়াল স্কলারশিপের দিকেও যদি একটু ফোকাস করি, তাহলে বিষয়টা আর ভালো হবে। তো স্টাডি করছিলাম যে একই ভ্যালুর বা একই ফান্ডিং এর আর কোন কোন স্কলারশিপ আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের মতো। তো এখানে দেখলাম যে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটা আছে, যেটা একই ফান্ডিং, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে ফান্ডিংটা, আবার সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের যে ফান্ডিংটা বা আমাদের যেই মান্থলি স্টাইপেন্ডটা সেম। তো সেক্ষেত্রে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের দিকেও আমি অ্যাপ্লাই করলাম, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে। আর চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে সাংহাইয়ের বাইরে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করছি। আর এছাড়াও অ্যাপ্লাই করছিলাম ডিপার্টমেন্টাল স্কলারশিপের দিক দিয়ে দেখছিলাম। তো গত বছর আমি একটা এক্সপেরিয়েন্স লেটার পেয়েছিলাম তিয়ানজিন ইউনিভার্সিটিতে। তো গত বছর আমার পাসপোর্ট পেতে একটু দেরি হয়ে গেছিল, যার ফলে তিয়ানজিন ইউনিভার্সিটিতে আমি সিএসসি তে অ্যাপ্লাই করতে পারিনি। তো এবছর যখন অ্যাপ্লাই করছিলাম, তো তিয়ানজিন ইউনিভার্সিটিতে আমার কিছু ফ্রেন্ড ছিল, তারাও আমাকে বললো যে মিশকাত তুমি অ্যাপ্লাই করো ডিপার্টমেন্টে, আর আমাদের প্রফেসরটা খুব ভালো, গত বছর যে প্রফেসরটা ছিল সেই প্রফেসরটাই। তো আমি ওনাকে মেল করলাম, তো উনি বললো যে তাহলে তখন উনি আমাকে এক্সপেরিয়েন্সটা দিল, দেন ওখানে অ্যাপ্লাই করলাম, ওখানে হয়ে গেল। যদিও তিয়ানজিনের ফান্ডিংটা একটু কম ছিল, ওখানে ফ্যাসিলিটি ছিল শুধু আমার টিউশন ফি ফ্রি
আর আমাকে 2000 RMB দেবে। তো আমার মনে হচ্ছিল যে আর প্রফেসরের ল্যাবে কাজ করার ফ্যাসিলিটি দেবে, তো ওখান ল্যাব থেকেও কিছু এক্সট্রা পেমেন্ট পাবো। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে ওটা আতিয়া ইউনিভার্সিটিটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ওখানে অ্যাপ্লাই করা যেতে পারে, এই জন্য ওখানে অ্যাপ্লাই করছি। তো বিভিন্ন রকম স্কলারশিপে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। আর আমার ফোকাসটা এই বছর ছিল যে আমার আন্ডার গ্রেডে যে থিসিসটা ছিল, থিসিসের সাবজেক্টটা যে রিসাইক্লিং কংক্রিট, তো এটাকে আমি ডাইভার্ট করে বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি। মোটামুটি আমার 5টা যে অ্যাপ্লিকেশন করছি, 5টা অ্যাপ্লিকেশনে 5টা ছিল 5টা ডিপার্টমেন্টে বা 5টা মেজরে। কিন্তু আমাদের রিসার্চের টপিক একই, 5টাতেই ঘুরে ফিরে রিসার্চের টপিক একই আছে। যেমন পাংজি ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এখানেও আমার রিসার্চ টপিক রিসাইক্লিং কংক্রিট। আবার ওখানে যখন হাইড্রোলিক স্ট্রাকচার অ্যাপ্লাই করছি হাইড্রো পাওয়ার ডিপার্টমেন্টে, ওখানে আমার মেইন ফোকাসটা ছিল হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার। তো ওখানেও আমার রিসার্চের টপিক ছিল রিসাইক্লিং কংক্রিট। মোটামুটি সবগুলোতেই ঘুরে ফিরে রিসার্চের টপিক রিসাইক্লিং কংক্রিটেই ছিল, রিসাইক্লিং কংক্রিট বা গ্রিন কংক্রিট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আর কি, সেটা দিই। আচ্ছা, তুমি যে তো সাংহাই এরকম গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করছো, তো এই সাংহাই গভর্নমেন্টের স্কলারশিপটা কি অনলাইনে অ্যাপ্লিকেশন করে, নাকি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে, নাকি তুমি বাংলাদেশের এম্বাসিতে অ্যাপ্লাই করেছো? এই বিষয়টা যদি একটু বলতাম আমাদেরকে। জি, সরাসরি প্রথমে অ্যাপ্লাই করতে হবে সাংহাই গভর্নমেন্টের স্কলারশিপের একটা ওয়েবসাইট আছে, সেটা সাংহাই গভর্নমেন্টের এডুকেশন উইং এর আলাদা টোটালি একটা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের একটা ওয়েবসাইট। তো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইট প্রথমে অ্যাপ্লাই করতে হবে, দেন ওই অ্যাপ্লিকেশনটা সহ ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। এটা একই নিয়ম সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে, প্রথমে অ্যাপ্লাই করতে হবে সিএসসি ওয়েবসাইটে, দেন সিএসসি ওয়েবসাইটের যে ফর্মটা আছে সেই ফর্মটা সহ অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটি ওয়েবসাইটে, এবং সিএসসি ওয়েবসাইটে যে ফর্মটা ফিল আপ করে যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করছে সেই ফাইলটাও ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর আচ্ছা এটা এক্সেপশনাল শুধুমাত্র যে ইউনিভার্সিটি স্কলারশিপ যেগুলো আছে সেগুলোতে শুধু একটা ফর্মই ফিল আপ করতে হয়, যে ইউনিভার্সিটির ফর্মটা, কারণ ওখানে টোটাল ডাইভার্ট থাকে ইউনিভার্সিটির এবং ফান্ডিং টান্ডিং এভরিথিং ইউনিভার্সিটির নিজের, এজন্য একটা ফর্মেই হয়ে যায় ওখানে। আচ্ছা, তো তুমি যে দুইটা স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, এটা হচ্ছে তুমি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছো, তাই তো? জি আচ্ছা, জি। ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কোনো কি অ্যাপ্লিকেশন ফি লাগে? অ্যাপ্লিকেশন ফি? এটা 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 অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, কোন কোন ইউনিভার্সিটি নেয় অ্যাপ্লিকেশন ফি এবং কোন কোন ইউনিভার্সিটি নেয় না। উদাহরণ হিসেবে যদি বলি যে উহান ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করছে তখন কোনো অ্যাপ্লিকেশন ফি ছিল না, এটা ছিল সিএসসি তে বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। আবার একই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে যখন আমি চংচিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি তখন ওখানে অ্যাপ্লিকেশন ফি ছিল। আবার চংচিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ছিল 400 RMB। আবার একই রকম ভাবে যখন সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে আমি থংজি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি তখন ওখানে ছিল 410 RMB। এ থেকে বলতে পারি যে এটা ডিপার্টমেন্ট সরি ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে এবং স্কলারশিপ ওয়াইজও ভ্যারি করে। কোনো ইউনিভার্সিটিতে নিতে পারে, কোনো ইউনিভার্সিটিতে নাও নিতে পারে, কোনো ইউনিভার্সিটিতে একরকম ফি নেবে, অন্য ইউনিভার্সিটিতে অন্যরকম ফি নেবে, এটা ফিক্স না। আচ্ছা, তুমি যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করেছো সেখানে কি অ্যাপ্লিকেশন ফি লেগেছিল? জি, ফংজি ইউনিভার্সিটিতে 410 RMB আর চংচিং ইউনিভার্সিটিতে 400 RMB। আর আচ্ছা, এই উহান যে ইউনিভার্সিটিতে লাগেনি। আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন ফি, এটা তুমি কিভাবে পে করছো বাংলাদেশ থেকে? ওখানে আমার কিছু সিনিয়র ভাই ছিল, তো ওনাদেরকে আমি এখান থেকে পে করে দিয়েছি, তো ওনারা ওনাদের কার্ড দিয়ে পেমেন্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো যারা ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে তারা বাংলাদেশের যে ব্যাংক ট্রান্সফার, যেগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার হ্যাঁ অ্যাকসেপ্ট করে, সেখান থেকেও করা যায় যে অ্যাপ্লিকেশন ফিটা। এটা এটা একটু এটাও ঠিক ভ্যারি করে আর কি, কোন কোন ইউনিভার্সিটি নেয়, কোন কোন ইউনিভার্সিটি নেয় না। আচ্ছা এটা আচ্ছা ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করা হবে তখন ইউনিভার্সিটি পোর্টালে শো করবে যে পেমেন্টটা কিসের কিসের মাধ্যমে পেমেন্ট করতে হবে। লাইক কোন ইউনিভার্সিটি বলতে পারে যে আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করো, কোন ইউনিভার্সিটি বলতে পারে আমাকে সহজের মাধ্যমে পেমেন্ট করো বা নগদের মাধ্যমে পেমেন্ট করো, বা আমাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে যাও। এটা জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম, এটা চায়নার ক্ষেত্রে আলাদা, বিভিন্ন ব্যাংক ওয়াইজ চেঞ্জ করে আর কি। আমি এটা আমি এবার এক্সাম্পল মনে হিসেবে করলাম বললাম। হ্যাঁ যে বিকাশের মাধ্যমে না 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 করা করা যায় কিনা। না, আচ্ছা, বিকাশের whatever। মাধ্যমে না।
আচ্ছা তুমি যে বোঝানোর জন্য বললাম। আচ্ছা তুমি যে অ্যাপ্লিকেশন করেছো, তো অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লেগেছিল মাস্টার্স এর স্কলারশিপের ক্ষেত্রে, সেই সম্পর্কে একটু ধারণা দাও আমাদেরকে। প্রথমে লাগছে আমার যে ব্যাচেলার, সে ব্যাচেলারের সার্টিফিকেট, ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট, তারপরে আমার একটা স্টাডি প্ল্যান লাগছে, ইউনিভার্সিটির দুটা প্রফেসরের রিকমেন্ডেশন লেটার লাগছে, এরপরে লাগছে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে। এটা ডিপেন্ড করে, কোনো ইউনিভার্সিটি নাই, কোনো ইউনিভার্সিটি নাই না। আর মেডিকেল সার্টিফিকেট লাগছে, মেডিকেল মানে চাইনিজ ফরেন স্টুডেন্টের জন্য যে মেডিকেল সার্টিফিকেটটা, সেটা লাগছে। আর এখানে আইএলস চাই, কোনো ইউনিভার্সিটি আইএলস চাই, কোনো ইউনিভার্সিটিতে আইএলসটা ম্যান্ডেটরি থাকে না, বাট আই প্রিফার আইএলস। যদি আইএলস থাকে তাহলে এই স্কলারশিপের রেসে আপনি 90% আগায় থাকবেন অন্য দেশের। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করেছো, তো তুমি কি চায়নাতে গিয়েছিলে? মানে তুমি কি অনলাইনে ক্লাস করতেছো নাকি তুমি তোমাদের ফিজিক্যালি সেখানে থাকতে হয়েছিল? না, এখন কোভিড এর কারণে ভিসা প্রসেসটা বন্ধ আছে স্টুডেন্টের জন্য। তো আমি এখন দেশে আছি এবং আমার ক্লাস শুরু হয়ে গেছে সেপ্টেম্বর 14 তারিখ থেকে। তো অনলাইনে ক্লাস হচ্ছে। তো আশা করছি নেক্সট সেমিস্টারে হয়তো আমরা ওখান থেকে ফিজিক্যালি ওখানে ক্লাস করতে পারবো। ক্যাম্পাস সিনিয়ররা আছে, ফ্রেন্ডরা আছে, তো ওদের সাথে কথা হয়, দেখে খুব মিস করি ক্যাম্পাস। আচ্ছা, একটা কমন কোয়েশ্চেন যেটা হচ্ছে সবাই করে, বিকজ আজকের টাইটেল হচ্ছে চায়না, সো তুমি কেন চায়নাতে অ্যাপ্লাই করলা বা কেন চায়না চুজ করলা? আচ্ছা, সুন্দর কোয়েশ্চেন এটা। তো আমার ক্ষেত্রে বিষয়গুলো একরকম ছিল, অন্যদের ক্ষেত্রে বিষয়গুলো অন্যরকম হতে পারে। তো আমি কিছু স্পেশালি দুই ধরনের মানুষের জন্য চায়নাটাকে বেশি প্রিফার করি। যাদের আর্থিক অবস্থাটা একটু কম এবং যাদের একাডেমিক অবস্থাটা একটু কম। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে গেলে যে জিনিসটা দেখা যায়, যদি আমরা ইউরোপে অ্যাপ্লাই করতে চাই, ইউরোপে কিছু কিছু দেশে ব্লক অ্যাকাউন্ট চাই, যেমন জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট চাই অলমোস্ট 9 to 10 লাখ। এটা একটা বিগ অ্যামাউন্ট। তো এটা অনেকের ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। আবার অনেকের ক্ষেত্রে মানে ওখানে অ্যাপ্লাই করতে গেলে, ইউরোপে বা আমেরিকাতে অ্যাপ্লাই করতে গেলে যে অ্যাপ্লিকেশন ফিটা, অলমোস্ট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি চাই ইউএস এর, কিছু কিছু ইউনিভার্সিটিতে চায় না। তো সেই অ্যাপ্লিকেশন ফিটার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। প্রতিটা ইউনিভার্সিটিতে দেখা যায় 8 থেকে 12,000 করে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। আবার তো এই অনেক অনেক কিছু ডিপেন্ড করে আর কি ফিনান্সিয়াল দিক দিয়ে। আর একাডেমিক দিক দিয়ে যদি বলি, তাহলে একাডেমিক দিক দিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের, আমার স্টুডেন্ট হিসেবে আমি খুব একটা ভালো না, আমি মিডিওকর একটা স্টুডেন্ট। তো মিডিওকর স্টুডেন্টদের দেখা যায় যে রিসার্চ পেপার বা পাবলিকেশন বা থিসিস প্রজেক্ট, এগুলোর পরিমাণটা একটু কম থাকে। আমার ল্যাব ফ্যাসিলিটিটা সেইভাবে পাই, কিন্তু সেভাবে পাই না, খুব একটা ভালোভাবে পাই না। তো দেখা যায় যে এই দিক দিয়ে আমরা একটু পিছায় থাকি। তো এই দুইটা দিক দিয়ে যারা একটু পিছায় আছে অন্যদের চাইতে, আমরা যদি এখন ফার্স্টেই যদি ইউএসএ তে বা ইউরোপে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের অন্যদের তুলনায় আমরা একটু বেশি পিছায় থাকি। তো এক্ষেত্রে যদি আমরা নিজেদের প্রোফাইলটাকে একটু বুস্ট আপ করতে চাই, নিজেদের পাবলিকেশন বা রিসার্চ এক্সপেরিয়েন্স, তো এই দিক দিয়ে চায়না একটা গেটওয়ে হতে পারে অনেকের জন্যই। আর আমি মনে করি যে লেখাপড়াটাকে কন্টিনিউ করে গেলে সেটা আস্তে আস্তে নিজের মেন্টালিটিটাকে ডেভেলপ করবে, এবং একই সাথে অন্যান্য দেশের তুলনায় চায়নাতে স্কলারশিপ পাওয়াটা কম্পারেটিভলি একটু ইজি। আর আরো একটা দিক বলা যেতে পারে যে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে রিসেন্টলি প্রচুর চাইনিজ কোম্পানি কাজ করছে। তো অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি যদি সেখান থেকে ডিগ্রি নিয়ে আসতে পারি এবং তাদের ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, লজিক্যালি আমি যদি 2-3 বছর ওখানে থাকি, তাহলে ল্যাঙ্গুয়েজটা এমনিতেই চলে আসবে। তো আমি দেশে যদি ফিরে আসতে চাই, তাহলে দেখা যাবে যে আমি অনেকগুলো দরজা খুলে যাবে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য। আর একই সাথে এই তো অনেকগুলো বিষয়ে কাজ করছে। আচ্ছা, যেটা মিশকাত আমাদেরকে বললো যে বাংলাদেশে কিন্তু প্রচুর চাইনিজ ইনভেস্টর আছে এবং তাদের অনেক ভালো ভালো প্রজেক্ট করছে চাইনিজ কোম্পানির আন্ডারে। তো আমরা যারা চায়না থেকে গ্র্যাজুয়েশন করেছি, তারা যদি দেশে ব্যাক করতে চাই, তাদের ক্ষেত্রে
একটু ডিমান্ডেবল অবশ্যই বেশি হবে, কারণ চাইনিজরা অলওয়েজ প্রিফার করবে যে চায়নাতে যে পড়ছে বা চাইনিজ যে জানে তাকে কোম্পানিতে ইনক্লুড করতে, কারণ এতে তাদের একটা বেনিফিট আছে, তাদের জন্য আরও বেশি ফ্রেন্ডলি হবে। তো যারা চাইনিজ কালচারের সাথে পরিচিত বা চায়নাতে অলরেডি স্টাডি করেছে বা সেখানকার ল্যাঙ্গুয়েজ জানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, তো তাদেরকে প্রিফারেন্সটা দেওয়া হবে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি চায়না অবশ্যই একটা ভালো সুযোগ হবে হায়ার স্টাডিজের জন্য। তো এখন যেই চায়নার যে পরিস্থিতি কোভিড-19 নিয়ে, তো তুমি তো এখনো চায়না যেতে পারো নাই, তো তোমার কি মনে হয় যে যারা ফিউচারে অ্যাপ্লাই করবে তো তারা কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে পারে, স্পেশালি যেহেতু যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে তাদের জন্য, সেই সম্পর্কে যদি একটু বলতে আমাদেরকে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি যদি বলি তাহলে সব থেকে ভালো হবে যে নিজের একটা প্রোফাইলটাকে বুস্ট আপ করা, নিজের যা প্রোফাইল আছে। যেমন এক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অনেকে হালকা পাতলা বেসিক একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স আছে। যদিও আমি এটা মানে যদিও তারা ইংলিশে অ্যাপ্লাই করবে, কিন্তু যদি একটা সার্টিফিকেট থাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের, এক্ষেত্রে তাদের অ্যাড হতে পারে একটা ভালো দিক। এবং একই সাথে তারা যদি তাদের কোনো রিসার্চ পেপার বা পাবলিকেশন বা যদি পাবলিশ করতে পারে এই মুহূর্তে, তাহলে তাদের অনেকটাই আগায় যাবে তাদের প্রোফাইলটা। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে বেস্ট মোমেন্ট অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার জন্য। একটা অ্যাকসেপ্টেন্স লেটার থাকলে আপনার চান্সেসটা অনেকটা বাড়ে স্কলারশিপের জন্য। যদিও এটা কনফার্ম না, অ্যাকসেপ্টেন্স লেটার কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার ম্যান্ডেটরি, ভালো ভালো কিছু ইউনিভার্সিটিতে, যেমন আছে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স লেটার ম্যান্ডেটরি থাকে, যেমন নর্থ চায়না পলিটেকনিক্যাল, সরি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপরে সাংহাই জিওথং এমএবি ম্যান্ডেটরি। এরকম কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ম্যান্ডেটরি, ভালো ভালো কিছু ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটিগুলোর জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চায় স্পেসিফিক, তো তাদের জন্য এটা বেস্ট মোমেন্ট অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার জন্য। আর এই তো একই সাথে তারা তাদের চাইনিজ তারা ওয়েবসাইটে দেখুক কোন ইউনিভার্সিটিতে তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী কিংবা প্রফেসরের ইন্টারেস্ট অনুযায়ী, রিসার্চ সেক্টর অনুযায়ী কোন ইউনিভার্সিটিগুলো ভালো হয়, সেই ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করুক একটা। এগুলো এখনকার জন্য এগুলোই বেটার আর কি। আর রিসেন্টলি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন গুলো দেওয়া, সার্কুলার গুলো দেওয়া শুরু হয়ে গেছে। তো সে সার্কুলারে কি কি জিনিস চাচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গুলো, কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। ডেডলাইন মোটামুটি থাকে অনেকই, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চ পর্যন্ত ডেডলাইন থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে এরও পরে থাকে, এপ্রিল মে পর্যন্ত থাকে কিছু ইউনিভার্সিটিতে। তো ডেডলাইন যেহেতু আছে, সেহেতু ইউনিভার্সিটি কি কি চাচ্ছে ঠিক ডকুমেন্ট গুলো রেডি করুক। আর যদি কোনো ডকুমেন্ট যদি তাদের কম থাকে, সেই ডকুমেন্ট গুলো প্রিপেয়ার করুক, এটাই বেটার হবে আর কি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে তুমি অ্যাকসেপ্টেন্স লেটারটা বললা, এই অ্যাকসেপ্টেন্স লেটারটা আসলে কি? অনেকেই এটা প্রশ্ন রাখতে পারে, সো এই সম্পর্কে যদি আমাদের বিস্তারিত বলতাম। আচ্ছা, অ্যাকসেপ্টেন্স লেটারটা হচ্ছে এই ধরনের একটা জিনিস যে আপনি যদি চাইনিজে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, সেই ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রফেসর আছে স্পেসিফিক আপনার রিসার্চ ইন্টারেস্টের জন্য। তো সেই প্রফেসরদের মধ্যে স্পেসিফিক কার ল্যাবটা আপনার বেশি পছন্দ হচ্ছে, বা কার রিসার্চ ইন্টারেস্ট আপনার বেশি পছন্দ হচ্ছে, বা আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে কার রিসার্চ ইন্টারেস্টটা বেশি ম্যাচ করতেছে, আপনি কার আন্ডারে থেকে কাজ করতে চাচ্ছেন। তো সেই প্রফেসরকে যদি আপনি মেল করেন এবং সেও যদি সেই প্রফেসরও যদি আপনাকে নিতে ইন্টারেস্টেড থাকে, দেন উনি আপনাকে একটা লেটার দিবে যে হ্যাঁ, তুমি যদি আমার ল্যাবে আসো, তাহলে তুমি যদি আমার ইউনিভার্সিটিতে আসো, তাহলে আমার ল্যাবে তোমাকে কাজ করার সুযোগ দেবো। এই ধরনের একটা লেটার উনি ইস্যু করবে আপনার নাম। তো এটা অনেকেও হয়তো বলতে পারে যে চাইনিজ ইউনিভার্সিটিতে এক্সপিরিয়েন্স লেটার এটা মেন্টরি না, ঠিক মানে এটা হলে আপনার অ্যাপ্লিকেশনটা একটু বুস্ট হবে আর কি, এই যা। আর এটা জাস্ট একটা লেটার যে প্রফেসর আপনাকে অ্যাকসেপ্ট করতেছে যে আপনি যদি ইউনিভার্সিটিতে আসেন, তাহলে উনি আপনাকে আপনার ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ দেবে। এটা অ্যাকচুয়ালি কাজ করে কখন, যে একটা অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লিকেশন করে, তো অ্যাপ্লিকেশনটা ফার্স্টে যায় হচ্ছে অ্যাডমিশন ডিপার্টমেন্টে।
অ্যাডমিশন ডিপার্টমেন্টে গেলে তখন আমাদের যে অনলাইন যে পোর্টাল আছে ইউনিভার্সিটি পোর্টাল, সেই ইউনিভার্সিটি পোর্টালে কিছু স্পেসিফিক কিছু স্ট্যাটাস শো করে, যে ইন প্রসেস, ওয়েটিং ফর একাডেমিক রিভিউ, তারপরে আসে কোন কোন ইউনিভার্সিটি ফাইনাল রেজাল্ট আনরিলিজড অর ওয়েটিং ফর প্রিলিমিনারি অ্যাডমিশন, এই টাইপের কিছু স্ট্যাটাস শো করে। তো ফার্স্টে যখন অ্যাপ্লিকেশন করা হয়, ফার্স্টে অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে ফার্স্টেই আসে হচ্ছে ইন প্রসেস। দেন ইন প্রসেস মিনস, বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে ইন প্রসেস মিনস আপনার অ্যাপ্লিকেশনটা জাস্ট অ্যাডমিশন ডিপার্টমেন্টে গেছে, ওরা আপনার অ্যাপ্লিকেশনটা চেক করতেছে যে আপনার অ্যাপ্লিকেশনে সবগুলো ডকুমেন্ট ঠিকঠাক মতো আছে কিনা, জাস্ট ডকুমেন্ট চেক করতেছে যে কোন মানে সবগুলো ডকুমেন্টের ডেট ঠিক মতো আছে কিনা এবং ঠিকঠাক মতো সবগুলো ডকুমেন্ট আপনি জমা দিচ্ছেন কিনা, যতগুলো রিকোয়ারমেন্ট আছে মেন্টরি, যেগুলো এক্সট্রা মেন্টরি না, যেগুলো কিছু কিছু পেপারস আছে মেন্টরি না, এক্সট্রা হিসেবে যাচ্ছে। তো যেমন আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের যে পেপারগুলো সেগুলো এক্সট্রা পেপার হিসেবে যায় সেখানে। তো এইগুলো ঠিকঠাক মতো আছে কিনা, যদি ঠিকঠাক মতো থাকে তখন ওনারা ওই অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে সেটা পাঠায় দেয়, মানে স্ব ডিপার্টমেন্টের অফিসে পাঠায় দেয়। তো ডিপার্টমেন্টের অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা প্রফেসর ওয়াইজ এটা মুভ করে, যে কোন কোন প্রফেসর তাদের ল্যাবের জন্য রিকোয়ারমেন্ট দিচ্ছে, যে আমার ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আমার স্টুডেন্ট দরকার, মাস্টার্স স্টুডেন্ট দরকার বা পিএইচডি স্টুডেন্ট দরকার, ডিপার্টমেন্টের রিকুইজিশন দিয়ে রাখে প্রফেসররা। তো যে সকল প্রফেসর রিকুইজিশন দিছে সেই সকল প্রফেসরের কাছে আপনার এক্সপেরিয়েন্স লেটারটা, আপনার অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ এক এক করে যাবে। দেন প্রফেসররা আপনার ইন্টারেস্টের সাথে ইন্টারেস্টটা ম্যাচ করতে না, বা আপনি যে সকল আপনার আমাদের ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে ভিউয়ার্স, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আমাদের গেস্ট আসলে আপনাদের যে সমস্ত কোশ্চেন আপনারা করেছেন এই সমস্ত কোশ্চেনের সবগুলো উত্তর আমরা দিব। Yes, there you are. Okay. আচ্ছা, হ্যাঁ মিশকাত। আরে হ্যাঁ, আমার ইন্টারনেট কানেকশনটা খুব ফ্ল্যাকচুয়েট করতে। ওকে, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, আচ্ছা, তো অ্যাকসেপ্টেন্স লেটার সম্পর্কে জানলাম। এই যে তুমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, তো তোমার কি কোনো হার্ড কপি সেন্ড করতে হয়েছে চাইনিজ ইউনিভার্সিটির কাছে? আমার শুধুমাত্র উহান ইউনিভার্সিটিতে সেন্ড করতে হয়েছে। তাও আবার যখন আমার ইন্টারভিউ হয়েছিল, ওখানে ইন্টারভিউটা যখন আমি পাস করছি তারপরে সেন্ড করতে হয়েছে, আগে সেন্ড করা লাগেনি কোনো পেপার। আর থংজি ইউনিভার্সিটিতে কোনো পেপার সেন্ড করতে হয়নি, ইভেন কোনো ইউনিভার্সিটিতে কোনো পেপার সেন্ড করতে হয়নি। এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি কিভাবে চাচ্ছে। কোনো কোনো ইউনিভার্সিটি হার্ড কপি ফার্স্টেই অ্যাপ্লিকেশনের সাথে সাথেই হার্ড কপিটা চেয়ে বসে, আবার কোনো কোনো ইউনিভার্সিটি বলে যে হার্ড কপি লাগবে না, টোটালি লাগবে না, আবার কোনো ইউনিভার্সিটি বলে যে প্রিলিমিনারি অ্যাডমিশনের পরে আপনি হার্ড কপি পাঠান, এমন আর কি। এটা ভ্যারি করে ইউনিভার্সিটি অনুযায়ী। আচ্ছা, তো এই যে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করলা বা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করলা, তো এই দুইটা স্কলারশিপ অ্যামাউন্ট সম্পর্কে যদি একটু বলতো আমাদেরকে, প্রতি মাসে কত স্টাইপেন্ড দেওয়া হয়, সেটা কি চায়নাতে বসবাসের জন্য উপযুক্ত কিনা, বা কত টাকা সেভ করতে পারবো আমরা, সেই সম্পর্কে যদি আমাদের একটু বলতাম। আচ্ছা, প্রথমত বলি হচ্ছে আমার কভারেজ কি আছে স্কলারশিপে। প্রথমে আমার স্কলারশিপ কভারেজ আছে হচ্ছে আমার টিউশন ফি ফ্রি, দেন একটা মেডিকেল ইন্স্যুরেন্স মতো আছে, সে মেডিকেল ইন্স্যুরেন্সটা ফ্রি। আর তারপরে আছে হচ্ছে আমার অ্যাকোমোডেশন ফি ফ্রি, যে ওখানে আমি যে ইন্টারন্যাশনাল ডরমিটরিতে থাকবো সেই ডরমিটরির থাকার খরচটা পুরোপুরি ফ্রি। আর তারা আমাকে স্টাইপেন্ড দিবে মান্থলি, এটা বাংলাদেশি টাকায় চাইনিজ টাকায় 3000 RMB। এটা যেহেতু চাইনিজ টাকাতে ওরা চাইনিজ ইউয়ানে পেমেন্ট করবে, সেহেতু এটা ফ্ল্যাকচুয়েট করে চাইনিজ ইউয়ানের রেট অনুযায়ী। তবে বাংলাদেশের কারেন্ট যে রেট সেই অনুযায়ী বলা যেতে পারে যে 38,000 প্লাস।
আচ্ছা মান্থলি। আর যেহেতু এখন আমি চায়নাতে যাইনি, তো আমি জাস্ট স্টাডি করছি, কিছু সিনিয়রদের সাথে কথা বলছি এবং কিছু ব্লগ পড়ছি। তো সেখান থেকে যতটুকু জানতে পারছি যে খরচটা চায়নাতে সাংহাইয়ের খরচটা একটু বেশি অন্যান্য সিটি চাইতে। তো আশা করতেছি যে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে আমার হয়ে যাবে ওখানে। ওখানে শুধু আমার খাওয়া এবং চলাফেরা খরচটার জন্যই আর কি খরচ লাগবে। তো যেহেতু ডরমিটরিতেই থাকবো ভার্সিটির ভেতরে, সেহেতু চলাফেরা খরচটা একটু কম। আর খাওয়া খরচটা যদি নিজে রান্না করে খাই তাহলে একটু কম পড়বে, আর যদি অলওয়েজ ইয়েতে খাই, ক্যান্টিনে খাই, তাহলে একটু খরচটা হয়তো বেশি পড়তে পারে। এই যে, হ্যাঁ, গুড পয়েন্ট তুমি যেটা তো বললা। ওভারঅল মনে করছি যে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো সাংহাই হচ্ছে ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা সিটির মধ্যে একটা, তো খুবই সুন্দর একটা সিটি। তো যেটা বললা আর কি, আমরা যারা দেশের বাইরে স্টাডি করি, তো এরা সবাই যাওয়ার পর নিজের রান্না নিজের করতে হয়। তো একটা পর্যায়ে আমরা সবাই রান্নায় খুব বেশি এক্সপার্ট হয়ে যাই, যেখানে বাসা থাকাকালীন সময় আমরা কখনো রান্না করার ধারে কাছে কখনো যাই নাই, শুধুমাত্র খাবার নেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য পারপসে। বাট এরপর মানে বিদেশে থাকাকালীন সময় সবাই খুব বেশি এক্সপার্ট হয়ে যায়। তো মিশকাত, তুমি অনেকগুলো ইনফরমেশন দিছো, তো আমি সরাসরি আমি কোশ্চেনে, আমাদের ভিউয়ার্সরা অনেক কোশ্চেন করেছে, তো একটা একটা কোশ্চেন আমরা দেখবো, সেগুলো উত্তর দেই। তো প্রথমেই যেই কোশ্চেনটা করেছে, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছে। তো ইউসি সাহা আমাদেরকে হ্যালো জানিয়েছে। তারপর ইলিয়াস আহমেদ নীরব আমাদেরকে বলেছে যে সে দেখছে লাইভটা। তো আমাদের এক আপুও জয়েন করেছে, ফাতেমা উমরা। তো আসসালামু আলাইকুম বলেছে আমাদের সবাইকে। তো আপু ওয়ালাইকুম আসসালাম। তো এখন আমি সরাসরি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে চলে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আমাদেরকে করেছে সেটা হচ্ছে যে ফাতেমা উমরা প্রশ্ন করেছে যে এসওপি কি ভাইয়া, এসওপি এই জিনিসটা কি? এসওপি হচ্ছে স্টাডি অফ পারপাস। আপনি কি কারণে স্টাডি করতে যাচ্ছেন এখানে, আপনার মোটিভটা কি অ্যাকচুয়ালি, আপনার স্টাডি প্ল্যানটা। এসওপিটাকে অ্যাকচুয়ালি বিভিন্নভাবে বলা যেতে পারে। কোথাও এটাকে এসওপি বলে, কোথাও এখানে মোটিভেশনাল লেটার বলে, কোথাও এখানে স্টাডি প্ল্যান বলে, কোথাও এখানে এটাকে পার্সোনাল স্টেটমেন্ট বলে, বিভিন্ন নামে এটাকে বলে। তো এসওপিটা অ্যাকচুয়ালি একটা টোটাল, কি বলবো, যে এসওপিটার মধ্যে আপনার আপনি কেন এই ডিপার্টমেন্টটা চুজ করছেন, বা আপনার লেখাপড়ার যে স্টাডি, সেই স্টাডির যে মেইন পারপাসটা কি, আপনার টোটাল নিজেকে সেখানে উপস্থাপন করতে হবে। যে আপনি কি কি, কেন আপনি এই সাবজেক্টের ইন্সপিরেশনটা কোথা থেকে পাইছেন, বা আপনি নিজে কি কি করছেন, এই সবগুলো মিলাই একটা কমপ্লিট একটা প্যাকেজ এসওপি। এসওপি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে এক বাক্যে যদি বলি তাহলে নিজেকে উপস্থাপন করা বা নিজেকে বিক্রি করার মতো একটা বিষয়, একটা লেটার। তো সেটাই হচ্ছে এসওপি আর কি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন করছে হচ্ছে সাইফুল আলম সাদিম প্রশ্ন করেছে যে ক্যান ইউ সে অ্যাবাউট আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ। তো চায়নার আন্ডার গ্র্যাজুয়েট সম্পর্কে কি তোমার কিছু ধারণা আছে? আমার ধারণা কিছুটা কম আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, তবু যতটুকু ধারণা আছে ততটুকু হচ্ছে চায়নার আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপকে যদি আমি প্রথমত ভাগ করতে গেলে দুই ভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়তে যাওয়া, এখানে স্কলারশিপের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে, এবং মূলত সিএসসি স্কলারশিপটা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য শুধুমাত্র চাইনিজ ল্যাঙ্গুয়েজে যারা পড়তে যাবে শুধু তাদেরকেই দেওয়া হয়। তো এখানে সিএসসি স্কলারশিপ আছে, কনফুসিয়াস স্কলারশিপ আছে, তো বেশ ভালো ভালো কিছু স্কলারশিপ আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য পড়তে যাওয়ার জন্য। বাট আই প্রিফার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং অবশ্যই সেই ইউনিভার্সিটিগুলো হতে হবে একটু ভালো মানের। চায়নাতে একটু যদি পেছনের দিকের যদি ইউনিভার্সিটির কথা বলি বা মিডিওকর ইউনিভার্সিটির কথা যদি বলি, তাহলে সেখানে ইংলিশটা আমি খুব একটা প্রিফার করি না। ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি কেউ ইংলিশ ভার্সনে পড়তে যেতে পারে তাহলে সেটা খুবই ভালো হতে পারে। যেমন এক্ষেত্রে বলা যেতে পারে তিয়ানজিন ইউনিভার্সিটি, যদিও সেখানে তিয়ানজিন ইউনিভার্সিটিতে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপটা ইংলিশ মিডিয়ামে হবে না, সেটা ইউনিভার্সিটি স্কলারশিপ আছে কিছু কিছু, তো ওখানে খুব ভালো হবে যদি কেউ পড়তে চায়। তিয়ানজিন ইউনিভার্সিটি আছে, এরকম আরো বেশ কয়েকটা আমার জানা আছে খালি তিয়ানজিন ইউনিভার্সিটি সম্পর্কেই। ওখানে আমার খুব ক্লোজ ছোট ভাই আছে, তো তার জন্য মূলত জানা আর কি।
আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে সাকিব রেজা পিয়াল পিয়াল আমাদের প্রশ্ন করেছে যে আমি চায়নাতে পার্শিয়াল স্কলারশিপে আছি, ব্যাচেলরের পর কি কোনো গ্যাপ ছাড়াই সিএসসিতে অ্যাপ্লাই করা সম্ভব হবে? সেই ক্ষেত্রে প্রজেক্ট করলে ভালো হবে নাকি থিসিস করলে ভালো হবে? আচ্ছা, খুব সুন্দর কোশ্চেন এটা। চায়নার ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখছি যে চায়না থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তো তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে একটা প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট একটা ইস্যু করে। ভাইয়া মনে হয় খুব ভালোভাবে জানেন এটা, যে প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট একটা ইস্যু করে যে আমি আগামী 1 সেমিস্টার পরে বা 2 সেমিস্টার পরে গ্রাজুয়েট হয়ে যাব, আমার এভরি কোর্স আমার কমপ্লিট, আমার থিসিসটা জাস্ট বাকি আছে, কিংবা আমার ডিফেন্সটা বাকি আছে জাস্ট, এরকম। তো আপনি সেই প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়েই, যদি ধরি যে আপনি এবার ফাইনাল ইয়ারে আছেন, আপনি আগামী জুলাইয়ে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে আপনার, তো নেক্সট সেমিস্টার তো শুরু হবে সেপ্টেম্বর থেকে, তখন আপনার মনে হতে পারে যে আমি জুলাই তো সবগুলো অ্যাপ্লিকেশন ডেডলাইন পার হয়ে যাবে, তাহলে অ্যাপ্লাই করবো কি হবে? এক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিতে পারবেন, যে আপনি আপনার ইউনিভার্সিটি ইস্যু করবে, যে একটা সার্টিফিকেট ইস্যু করবে যে আপনি জুলাই গ্রাজুয়েট হয়ে যাবেন, আপনার কোনো কোনো সাবজেক্ট বা কোনো কিছু বাকি নেই, জাস্ট খালি আপনার থিসিস ডিফেন্সটা বাকি বা আপনার কনভোকেশনটা বাকি, এই ধরনের কিছু একটা। তো ওই সার্টিফিকেটটা দিয়ে আপনি সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার যখন জুলাই কোর্সটা শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি আগস্টে হয়তো ভ্যাকেশনে বাড়ি আসলেন কিংবা ওখানে থেকে গেলেন, সেপ্টেম্বর থেকে আপনার নতুন ইউনিভার্সিটিতে আপনি পড়ালেখা শুরু করে দিতে পারবেন। এখানে আপনার কোনো গ্যাপ ছাড়াই আপনি টোটালি একদম রানিং অবস্থায় আপনি ইউনিভার্সিটি সুইচ করতে পারবেন, আপনার এডুকেশনাল লেভেলটা সুইচ করতে পারবেন। ও আর থিসিস এবং প্রজেক্ট, এক্ষেত্রে আমি বলবো যে যদি জবে জয়েন করার ইন্টেনশন থাকে, যে আমি ডিরেক্টলি জবে জয়েন করবো, তাহলে আপনি যদি এখানে যদি আপনার অপশন থাকে যে থিসিস অথবা প্রজেক্ট, যদি অপশন থাকে তাহলে দুটো যে কোনটা চুজ করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে বলুন, যদি আপনার জবে জয়েন করার ইন্টেনশন থাকে তাহলে প্রজেক্টের দিকে যান, আর যদি মাস্টার্স করার ইন্টেনশন থাকে তাহলে থিসিসের দিকে যান। আর যদি পসিবল হয় দুটো একসাথে করার, থিসিস এবং প্রজেক্ট, তাহলে তো খুবই ভালো। যদি সম্ভব হয় দুটো একসাথে করার, থিসিসও করলেন প্রজেক্টও করলেন, এটা খুবই ভালো হবে আপনাদের। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ইলিয়াস আহমেদ নীরব প্রশ্ন করেছে, ভাইয়া কোন সেশনে অ্যাপ্লাই করলে ভালো হবে? কোন প্রভিন্সে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্সের জন্য ভালো হবে? আচ্ছা, কোন সেশন বলতে উনি মনে হয় এটা বোঝা যাচ্ছে মার্চ ইনটেক নাকি সেপ্টেম্বর ইনটেক। আচ্ছা, মার্চ ইনটেকে এটা কখনোই ভালো হবে না, সেপ্টেম্বর ইনটেকে মূলত সব থেকে বেশি পরিমাণে স্কলারশিপটা দেওয়া থাকে। মার্চ ইনটেকে আমি প্রিফার করি না, আমি সেপ্টেম্বর ইনটেকটাই বেশি প্রিফার করি, বা যদি এটাকে বলা যেতে পারে অটাম সেমিস্টার বলা যেতে পারে, একটা স্প্রিং সেমিস্টার আর একটা অটাম সেমিস্টার। চায়না দুটা সেমিস্টার মূলত, মার্চের থেকে স্প্রিং সেমিস্টার আর সেপ্টেম্বর থেকে অটাম সেমিস্টার। তো অটাম সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করেন। আর কোন প্রভিন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো হবে? আচ্ছা, এটা ডিপেন্ড করবে প্রভিন্স না, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি। আপনি যদি কিউএস র্যাঙ্কিং এ দেখেন যে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে সার্চ দেন, তাহলে দেখতে পাবেন যে 1 নম্বরে আছে চায়নাতে সিংহা ইউনিভার্সিটি, 2 নম্বরে আছে সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি, 3 নম্বরে আছে থংজি ইউনিভার্সিটি। তো এরকম সিকোয়েন্স অনুযায়ী আপনি যদি দেখেন, তাহলে আপনি সেই ডিপার্টমেন্ট, সেই ইউনিভার্সিটি গুলো যেই প্রভিন্সে আছে, আপনি সেই প্রভিন্সে অ্যাপ্লাই করলেন, এই তো। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে ফাতেমা উমরা আবার প্রশ্ন করেছে যে ভাইয়া এমবাসি আর ইউনিভার্সিটি মানে টাইপ এ এবং টাইপ বি দুটাতেই কি অ্যাপ্লাই করা যাবে? জি, দুটাতে অ্যাপ্লাই করা যাবে। এমবাসি টাইপ এ আর ইউনিভার্সিটি হচ্ছে টাইপ বি। আপনি যদি এমবাসিতে অ্যাপ্লাই করেন তাহলে শুধুমাত্র দুটা ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করতে পারবেন, এবং একই সাথে আপনি এই টাইপ এ তে এবং টাইপ বি তে দুটাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, টাইপ এ তে দুটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছেন, টাইপ বি তে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সর্বোচ্চ। এর বেশি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সবগুলো অ্যাপ্লিকেশনই বাদ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে পারি, এটার সাথে করেসপন্ডিং একটা কোশ্চেন আসতে পারে যে ভাই কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাকচুয়ালি এটা আপেক্ষিক, আপনি কতগুলো টাইপের স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতেন। যদি শুধু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করেন তাহলে আপনি শুধুমাত্র 5টা ইউনিভার্সিটিতে, টাইপ এ তে 2টা এবং টাইপ বি তে 3টা, 5টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু আই প্রিফার আপনি
সবগুলো যত রকমের স্কলারশিপ আছে সবগুলোতেই অ্যাপ্লাই করেন। যেমন এটা শুধু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ না, এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন, বা লোকাল গভর্নমেন্ট স্কলারশিপে যেগুলো আছে সেখানেও অ্যাপ্লাই করেন, ইউনিভার্সিটি স্কলারশিপে অ্যাপ্লাই করেন। এরপরে আরো অনেক রকমের স্কলারশিপ আছে চায়নাতে। আমি এ নিয়ে একটা আর্টিকেল লিখবো, অলরেডি লিখছি, 70 থেকে 80% হয়ে গেছে আমার লেখা। ইনশাল্লাহ তাড়াতাড়ি পোস্ট করে দেবো। অনেক ফাতেমা আবার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, এটা আচ্ছা, ফাতেমা আবার একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল ফিটনেস ফর্মটা কিভাবে পূরণ করব সেই সম্পর্কে যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, ফিজিক্যাল ফিটনেস ফর্মটা এটা যে কোনো ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপনি পাবেন, কিংবা যদি গুগলে সার্চ দেন যে চাইনিজ এটা ফরেনার ফিজিক্যাল এক্সামিনেশন বি, এটা লিখে সার্চ দিলে চলে আসবে। তো ওটার জন্য আপনাকে কিছু টেস্ট করতে হবে, মেডিকেল টেস্ট, ব্লাড টেস্ট, তারপরে হেপাটাইটিস আছে কিনা সেটার টেস্ট, এরপরে চেস্ট এক্সরে, আর এই তো এই কটা টেস্ট করে একটা যে কোনো একটা রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে সেই ফর্মটা, ওখানে যে বেসিক মানে যেই বিষয়গুলো জানতে চাইছে সেই বিষয়গুলো দিয়ে ফিল আপ করে দিলে হয়ে যাবে। এটা খুব খুব সিম্পল একটা ফর্ম, একদমই সিম্পল একটা ফর্ম, এবং এখানে একটা রেজিস্টার্ড ডাক্তারের সিল এবং সিগনেচার লাগবে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইলিয়াস আহমেদ নীরব আবার প্রশ্ন করেছে যে চায়নার মাস্টার্সের ভ্যালু কেমন, মাস্টার্সের প্রথম 1 ইয়ার কমপ্লিট করার শেষে কি মাইগ্রেশন করে ইউরোপের ভার্সিটিতে যাওয়া যাবে, যদি পসিবল হয় কস্ট কেমন হবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন, চায়নার মাস্টার্সের ভ্যালু কেমন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে আপনি ভ্যালুটা কার কাছে নিচ্ছেন, বা আপনি কাকে এসে ভ্যালুটা দেখাচ্ছেন। কিছু মানুষ আছে যারা কখনোই আপনার কোন রকমের এডুকেশনাল কোনো কিছুরই ভ্যালু দিতে যাবে না, তাদের কাছে ব্র্যান্ড একটা ফ্যাক্ট, টোটালি ব্র্যান্ড একটা ফ্যাক্ট। এখন চিন্তা করে দেখেন যে কিউএস র্যাঙ্কিং যেটা মূলত বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ এবং সেই ইউনিভার্সিটির বিভিন্ন টপিকের উপরে বেসিস করে, বিভিন্ন ক্রিটেরিয়ার উপরে বেসিস করে র্যাঙ্কিংটা করে থাকে। তো সেই র্যাঙ্কিং এ যদি ইউনিভার্সিটিগুলো যদি উপরে উঠতে পারে, সেই র্যাঙ্কিং এ যদি কোনো দেখা যাচ্ছে আমার যেই হংজে ইউনিভার্সিটি সেটা হচ্ছে কিউএস র্যাঙ্কিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ হচ্ছে 31তম। তো এটা 31তম, এর পেছনে তো অনেকে ইউএস অনেক ইউনিভার্সিটি তো আছে, ইউরোপিয়ান অনেক ইউনিভার্সিটি তো আছে, অস্ট্রেলিয়ান অনেক ইউনিভার্সিটি তো আছে। তাহলে কি সেই ইউনিভার্সিটি গুলো খারাপ? তাহলে কি চাইনিজ ইউনিভার্সিটি গুলো ভালো, কিংবা চাইনিজ ইউনিভার্সিটি গুলো খারাপ? এরকম কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে আপনি নিজে কতটুকু স্কিল ডেভেলপ করতে পারতেছেন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আর আপনি এই ভ্যালুটা কাকে দেখাচ্ছেন। যে ব্যক্তিটা দেখতেছে সেই ব্যক্তিটা কিভাবে দেখতেছে। কিছু মানুষ কখনোই আপনার কোনো লেখাপড়া বা কোনো কিছুর ভ্যালু দেবে না। আর যদি এই তো আর কি বলবো। আচ্ছা, আর জবের ক্ষেত্রে যদি বলে থাকেন তাহলে জব টোটালি ডিপেন্ড করবে আপনার নিজের স্কিলের উপরে। আপনি একটা আমেরিকান ইউনিভার্সিটি থেকে পড়ছেন বলে যে আপনার জব হয়ে যাবে, কিংবা আপনি চাইনিজ ইউনিভার্সিটি পড়ছেন বলে আপনার জব হবে না, এটা কোনো বিষয় না। যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, তো বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়েও কিন্তু অনেক ভালো ভালো পর্যায়ে যাচ্ছে মানুষরা। তো এক্ষেত্রে কি বলা যাবে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো খারাপ, সরকারি ইউনিভার্সিটি গুলো ভালো? তা না, তো এটা টোটালি ডিপেন্ড করতেছে যে যে ব্যক্তি লেখাপড়া করতেছে সে তার স্কিলটা কিভাবে ডেভেলপ করতেছে সেটার উপরে। আচ্ছা, তো যেটা আরেকটা সে কোশ্চেন করছে, সেই কোশ্চেন মাস্টার্সের পরে 1 ইয়ার পরে শিফট করা যাবে কিনা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আপনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামটা কেমন। এটা যদি কোনো জয়েন্ট প্রোগ্রাম হয়ে থাকে তাহলে আপনি সুইচ করতে পারবেন। আর খরচের বিষয়টা তো স্কলারশিপের উপর ডিপেন্ড করছে। আপনি যদি স্কলারশিপ থাকে তাহলে তো কোনো খরচ নেই, আর স্কলারশিপ না থাকলে তো পুরোটাই খরচ। তো এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই যে চায়নার ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে ইউরোপের কয়েকটা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম আছে, বাট সবচেয়ে একটা যেটা দুঃখের সংবাদ হচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপে স্টাডি করতে যে খরচটা পড়বে সেই খরচটা কিন্তু চাইনিজ সরকার দিবে না,
সেক্ষেত্রে ইউরোপের যেই স্টাডির খরচ, সেই খরচটা আমাদের ব্যক্তিগতভাবে বহন করতে হবে, স্পেশালি যারা চাইনিজ স্টুডেন্টস আছে তারা এই ডিগ্রিগুলো নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি সরাসরি টার্গেট থাকে যে আপনি ইউরোপে আসবেন, তাহলে আপনি ডিরেক্ট ইউরোপেই অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে ইউরোপের অনেকগুলো স্কলারশিপ আছে। তো যেহেতু আমার গ্রুপে আছেন, তো আপনি ভালো মতোই জানেন যে কিসম অনেকগুলো স্কলারশিপ আছে, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আছে, তারপর আপনি জার্মানিতে আসতে পারেন। তো আপনার যে টার্গেট থাকবে সেখানে যেতে পারেন। আমার সাজেশন হচ্ছে সবগুলোতে অ্যাপ্লাই করবেন। তো শেষে যখন একটা ভালো লিস্ট আসবে যে আপনি এগুলোতে চান্স পেয়েছেন, তো লাস্টে আপনি ডিসাইড করবেন যে আপনি কোথায় যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে নজরুল ইসলাম আমাদের প্রশ্ন করেছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কী কী ডকুমেন্টস দিলে ভালো হয়। মিশকাত। আচ্ছা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে অ্যাকচুয়ালি যেগুলো আপনার সেলফ ডেভেলপমেন্ট এবং একই সাথে আপনার সোসাইটি ডেভেলপমেন্টের কাজে আসে, মূলত সোসাইটি ডেভেলপমেন্টে যেগুলো কাজে আসে সেগুলো সবচেয়ে ভালো হবে। আপনি যদি কোনো সোশ্যাল সার্ভিস ক্লাবের সাথে অ্যাড থাকেন, সেগুলো সার্টিফিকেট যদি আপনি দেন, এবং হ্যাঁ এই টাইপের যদি কোনো ইয়ে থাকে, আর সেই সাথে ডিবেট হতে পারে, বা আপনি কোনো হ্যাকাথন, যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে কোনো হ্যাকাথনে যদি জয়েন করে থাকেন, মানে কোনো অলিম্পিয়াডে জয়েন করে থাকেন, এগুলো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনার জন্য অনেক ভালো হবে আর কি। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে জিনা প্রশ্ন করেছে যে এমবিএ এর স্কলারশিপ কি পাওয়া যায় চায়নাতে? অবশ্যই অনেক স্কলারশিপ আছে এমবিএ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, যে মেহেদি হাসান শাকিল প্রশ্ন করেছে, ভাইয়া আমি এইচএসসি কমপ্লিট করেছি কিন্তু বাইরে পড়তে যেতে চাচ্ছি, বুঝতেছি না কি করব, কোন দেশে অ্যাপ্লাই করব, সেই বিষয়ে যদি সাজেশন দিতেন। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে শুধু স্পেসিফিক একটা দেশে অ্যাপ্লাই না করে যদি সিমালটেনিয়াসলি যদি অনেকগুলো দেশে অ্যাপ্লাই করা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো হয় আর কি। কেননা শুধু চাইনিজ স্কলারশিপ না, এছাড়াও পৃথিবীতে আরো অনেক স্কলারশিপ আছে, যেমন কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে, তারপরে জাপানিজ নেক্সট স্কলারশিপ আছে, ইউরোপে অনেকগুলো স্কলারশিপ আছে, ইউএস স্কলারশিপ আছে। তো এগুলো নিয়ে স্টাডি করতে থাকেন, তো দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে প্রপার যখন নলেজ গুলো গ্যাদার করা হয়ে যাবে, এনাফ নলেজ গ্যাদার করা হয়ে যাবে, তখন অনেকগুলো ডোর আপনার সাথে সামনে ওপেন হয়ে যাবে। তো তখন অ্যাপ্লাই করতে পারবেন, অনেকগুলো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন, শুধু স্পেসিফিক একটা দেশে অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে না। তো এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, শাকিল তোমাকে একটা পরামর্শ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই ডিসেম্বরে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যেই সার্কুলারটা আছে, এম্বাসি ট্র্যাক, সেটা সার্কুলারটা দিবে। তো তুমি চেষ্টা করবো সেখানে অ্যাপ্লাই করতে। আমি একটা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করবো, তুমি সেটা ফলো করে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি হাঙ্গারি গভর্নমেন্ট স্কলারশিপ আছে, যেটা বাংলাদেশের এম্বাসি বা যেভাবে অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লাইয়ের সিস্টেমটা তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। তো সেই টিউটোরিয়ালটা ফলো করে তোমরা বুঝতে পারবা। তবে মনে রাখবা যে নেক্সট ডিসেম্বরে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের অনেকগুলো স্কলারশিপের সার্কুলার হবে। সো তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে আশা করি। আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাগর প্রশ্ন করেছে যে চায়নাতে এমএসসি করে কি আমি চায়না থাকা অবস্থায় পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই এর আগে যে অ্যান্সারটা দিলাম যে ব্যাচেলারের ক্ষেত্রে, ব্যাচেলার করে ডিরেক্টলি মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবে কিনা, ঠিক একই রকম অবস্থা এটাতেও, যে আপনি এমএসসি করতে করতে আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একদম ফাইনাল সেমিস্টারে গিয়ে ভার্সিটি থেকে একটা প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে আপনি তখন অ্যাপ্লাই করে দিতে পারবেন আপনার পিএইচডির জন্য। আর এক্ষেত্রে পিএইচডি ফান্ডিংটা পাওয়া তুলনামূলক সহজ হয়ে যায়। আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেছেন সেই ইউনিভার্সিটি আপনি যখন এমএসসি করতেছেন, তো আপনি ল্যাবে কাজ করতেছেন, এবং প্রতিটা ইউনিভার্সিটিতেই পিএইচডির জন্য ফান্ডিং থাকে। তো আপনার যদি সেই ল্যাবে কাজ করতে চান তাহলে খুবই ভালো, আপনার প্রফেসরকে বলবেন, দেন প্রফেসর আপনাকে অনেক রকমের স্কলারশিপ আছে, সেগুলোর মধ্যে থেকে যেটা আপনার জন্য সুইটেবল হয় সেটা আপনাকে বেছে দিতে পারবে, এবং আপনি সেই এমএসসি করতে করতে ফাইনাল সেমিস্টারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে দেশে ব্যাক করা লাগবে না, বা ওখান থেকে ডিরেক্টলি একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে সুইচ করতে পারবেন। এমনকি তুমি চায়না থেকে ইউএস বা ইউরোপে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবা। জি। তো পিএইচডি স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে আমি নতুন গেস্ট আনবো আমাদের গ্রুপে, আশা করি তোমরা সেখান থেকেও উপকৃত হবা। তো
আরেকটা কোশ্চেন চলে যাচ্ছি। সাগর আবার প্রশ্ন করেছে যে মিশকাত ভাইয়া, আপনার ইউনিভার্সিটিতে আবেদন করতে কত সিজিপিএ লাগে? অ্যাকচুয়ালি চায়নাতে অ্যাপ্লাই করার জন্য, বা শুধু চায়না না, অন্যান্য সব দেশের স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য সিজিপিএ খুব একটা ফ্যাক্ট কাজ করে না, কারণ খুবই কম সিজিপিএ হলে অ্যাপ্লাই করা যায়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি যত সিজিপিএ যত আপনার বেশি থাকবে, আপনি আপনার প্রোফাইলটা তত হাই হবে। এখন মিনিমাম সিজিপিএর কথা যদি বলে থাকেন, তাহলে মিনিমাম সিজিপিএ মেবি 2.75। আর অনেকে বলতে পারে যে সিজিপিএ কম হলে হয়তো বা স্কলারশিপ হবে না, এভাবে ডিমোটিভেট করতে পারে আপনাকে যে আপনার সিজিপিএ কম বা আমার সিজিপিএ কম, সেখানে সিজিপিএ হবে না, বা একজনের সিজিপিএ বেশি সেই স্কলারশিপ পাবে, যার কম সে পাবে না, এমনটা না। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমার ব্যাচেই এবার একটা আমার ফ্রেন্ড স্কলারশিপ পেয়েছে, যার সিজিপিএ হচ্ছে 2.93। সে সিএসসি স্কলারশিপ পাই। তাহলে কেন পেল সে? তার সিজিপিএ কম, কিন্তু তার রিসার্চ পাবলিকেশন অনেক অনেক বেশি। সে 2 বছর জব করছে এবং এই জবের মধ্যে তার সিজিপিএ যেহেতু কম ছিল, তার প্রোফাইলটাকে বুস্ট করার জন্য সে অনেকগুলো পাবলিকেশন করছে এবং বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সে পেপার পাবলিশ করছে। তো সেগুলো দিয়ে যখন সে অ্যাপ্লাই করছে, তার রিসার্চ এক্সপিরিয়েন্সটা যখন সে দেখাইছে, তার সিজিপিএ কম ছিল কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্সটা বেশি ছিল। তো আর আইএলটিএস কমপ্লিট করে আসলো, তার আইএলটিএস মনে হয় 6.5 কি 7 ছিল। তো এদিক দিয়ে আপনার, তবে আপনার প্রোফাইলটা একদিক দিয়ে কম হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে এটা একটা ব্যালেন্সে নিয়ে আসার। আপনি যদি সিজিপিএ কম থাকে তাহলে আইএলটিএস এর স্কোর বাড়ান। আইএলটিএস এর স্কোর কম থাকলে আপনি আপনার পাবলিকেশন বা রিসার্চ পেপারের সংখ্যা বাড়ান। একটা ভালো পাবলিকেশন, একটা ভালো ইয়ে থেকে পাবলিশ করার চেষ্টা করেন আপনার রিসার্চ পেপার গুলো। এই তো একটা মোটামুটি ভাবে একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে আপনার মানে টোটাল প্রোফাইলটা। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমাদের এক আপু প্রশ্ন করেছে যে নিজে রান্না করার জন্য কি ঘটি বাটি ওনারা দিবে? না আপু, ঘটি বাটি ওনারা দেবে না, আমাদেরকে নিজেদেরকে কিনতে হবে ঘটি বাটি। তো আরেকটা কোশ্চেন চলে যাচ্ছি। ফাহিম, আচ্ছা, ফাহিম প্রশ্ন করেছে যে অর্ণব ভাইয়া, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে যে আপনার আন্ডার গ্রাজুয়েট চায়নাতে কোন স্কলারশিপ আন্ডারে ছিল, আপনি কোন মিডিয়ামে স্টাডি করেছেন এবং আপনার আইএলটিএস স্কোর কত ছিল? তো আমি স্টাডি করেছি হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনস। এটার ইউনিভার্সিটি স্কলারশিপ ছিল, যেটা হচ্ছে 100% টিউশন ফি ওয়েবার। পাশাপাশি আমরা নানজিং মিউনিসিপ্যাল গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারতাম। তো সেটা ডিপেন্ড করতে হচ্ছে, প্রথম বছর আমাদেরকে রেজাল্টের ভিত্তিতে দিয়েছিল যারা আমরা অ্যাপ্লাই করেছিলাম, বাট সেকেন্ড বছর থেকে আমাদের রেজাল্ট প্লাস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে ইউনিভার্সিটির কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হইতো। যেমন আমরা যদি কোনো রুলস ভঙ্গ করতাম তাহলে আমাদেরকে স্কলারশিপ দিতে দিত না। তো যারা আর কি ভালো ছিল তাদেরকে একটা র্যাঙ্কিং করে তখন স্কলারশিপটা দিত। আর এটা হচ্ছে নানজিং গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা হচ্ছে তুমি যদি নানজিংয়ে আসো তাহলে এই স্কলারশিপে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা। তো নানজিং স্কলারশিপ ছাড়াও আরও কিছু স্কলারশিপ আছে ইউনিভার্সিটি লেভেলের, সেগুলো তো তুমি অ্যাপ্লাই করতে পারতা। এছাড়াও জিয়াংসু প্রভিন্সের একটা স্কলারশিপ আছে, যেহেতু আমি যেই সিটিতে ছিলাম সেই সিটিটা হচ্ছে জিয়াংসু প্রভিন্সের আন্ডারে ছিল। তো প্রভিন্সিয়াল কিছু স্কলারশিপ আছে, সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আর আমি ইংলিশ মিডিয়ামে স্টাডি করেছিলাম, আর আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কোনো আইএলটিএস স্কোর লাগে নাই। তো বিনা আইএলটিএস আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট এখন আমার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে আইএলটিএস লাগে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। শিকতা প্রশ্ন করেছে যে মেডিকেল টেস্টের রিপোর্টগুলো কি সিএসসি স্কলারশিপের জন্য অ্যাটাচ করা লাগবে? সবগুলো স্কলারশিপের জন্য অ্যাটাচ করতে হবে, সেটা সিএসসি হোক বা প্রভিন্সিয়াল হোক বা ইউনিভার্সিটি স্কলারশিপ হোক, সবগুলোর জন্য অ্যাটাচ করতে হবে। আর মেডিকেল টেস্ট রিপোর্টটা মাস্ট, এটা লাগবেই সবগুলোতেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে নীরব প্রশ্ন করেছে যে চায়নার পড়াশোনার পাশাপাশি কি বাংলাদেশের সাথে ছোট করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করা যায়? আমার এক বড় ভাইয়ের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর আমি দেই। তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তুমি ইজিলি করতে পারবা, কারণ চায়না হচ্ছে একটা মার্কেট, তুমি সেখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে সেল করবে। তো ইটস ওপেন ফর অল।
বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। তো অফকোর্স এটা একটা অপরচুনিটি, তুমি করতে পারবে, সমস্যা নাই। আর নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা। ইটস আ লং কোয়েশ্চেন। আচ্ছা, হ্যালো ভাইয়া, সৃষ্টি প্রশ্ন করেছে, হ্যাঁ সৃষ্টি প্রশ্ন করেছে যে আই এম নাও ইন দ্য লাস্ট ইয়ার অফ মাই ব্যাচেলর ডিগ্রি ইন দ্য ডিপার্টমেন্ট অফ disaster management. Recently I was looking for the valuable scholarship related to my discipline, but the thing is my university is giving me the BSS degree, but the most of the scholarship requires BSc or equivalent degree. What can I do for that? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কোশ্চেনের উত্তরটা দেই। সেটা হচ্ছে যে এটা ডিপেন্ড করতেছে যে বিএসসি ডিগ্রি না বিএসএস ডিগ্রি। সাধারণত স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা বলে দেয় যে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। তো এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে আপনি স্কলারশিপের যে সমস্ত কোর্স তারা ডিমান্ড করছে, অর্থাৎ সেই সমস্ত কোর্সগুলো কি ওই সমস্ত কোর্সের সাথে রিলেটেড কিনা। সাপোজ সে উল্লেখ করতে পারে যে আপনার হয়তো ম্যাথের একটা কোর্স থাকতে পারে, বা ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড এই সমস্ত কোর্স আপনার থাকা লাগবে। সেগুলো যদি আপনি ফুলফিল করেন, আই হোপ ইউ ক্যান অ্যাপ্লাই। এখানে ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি বা ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস ডাজন্ট ম্যাটার, বাট এটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। আর আপনি যদি কোর্স থাকে, হ্যাঁ আপনি যদি কোর্স থাকে, অর্থাৎ তারা যেই সমস্ত কোর্স ডিমান্ড করছে সেই রিলেটেড যদি আপনার জব বা এই ব্যাচেলর ডিগ্রিটা হয়, ইউ আর গুড টু গো। আশা করি তুমি বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেনে যাচ্ছি আমরা অনেকক্ষণ ধরে লাইভে আছি, আমরা খুব শীঘ্রই লাইভটা অফ করে দেব। তো তাড়াতাড়ি তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিই। ভাইয়া, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভালো র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয় যেতে গেলে সায়েন্টিফিক পেপারসগুলো কত ইম্পর্ট্যান্ট? অ্যাকচুয়ালি চায়নাতে এইভাবে কোনো পোস্ট নেই যে জবের ক্ষেত্রে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট। এখানে প্রফেসররা মূলত সেভাবে কোনো, যে ইউএসএতে যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলে প্রফেসররা কিছুটা পে করে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট পে করে। এই চায়নাতে এক্ষেত্রে নেই। তো আমি যতটুকু দেখেছি আর কি, অর্ণব ভাই ডিটেলে বলতে পারবে বিষয়টা। আমি এখন পর্যন্ত এইভাবে কোনো দেখিনি। রিসার্চ পেপার থাকলে ভালো, রিসার্চ পেপার বা সায়েন্টিফিক পেপার যদি থাকে তাহলে ভালো, না থাকলে খুব বেশি প্রবলেম নাই, কারণ ম্যাক্সিমামেরই রিসার্চ পেপার নাই। তো যেগুলো নাই ওগুলোতে ফোকাস না করার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে যেহেতু অপশনাল, সো ইটস নট এ বিগ ডিল, বাট ওভারঅল তোমার প্রোফাইল যদি ভালো হয়, ইউ ক্যান অ্যাপ্লাই, নো প্রবলেম। এখানে সবচেয়ে বিষয়টা হচ্ছে যে তুমি ভালো করা যায় আর কি। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি কতটা মোটিভেটেড এই রিসার্চের প্রতি। আমাদের সবারই ল্যাকিংস আছে, বা আমরা যদি খুব বেশি ভালো স্টুডেন্ট হয়ে থাকি তার মানে এই না যে আমরা খুব রিসার্চ সম্পর্কে খুব জানি। কারণ তারা খুব জানে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসার্চে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদের জ্ঞান কতটুকু হতে পারে। তো তুমি কম জানতেই পারো, বাট তোমার রিসার্চের প্রতি যেই মোটিভেশন, তুমি যদি তাদের ইন্টারভিউর সময় বুঝাতে পারো যে আমি রিসার্চের জন্য মোটিভেটেড, আমি করতে পারবো, সো এটাই হচ্ছে তারা চাচ্ছে। বা তুমি প্রেশার নিতে পারো কিনা, সেটা হচ্ছে বড় বিষয়। তো আমি নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ইউসি সাহা প্রশ্ন করেছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি এখন নিতে হবে, না সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য আরো এটার মেয়াদ কতদিন থাকে, জানাবেন প্লিজ। অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ থাকে 6 মাস, পুলিশ ক্লিয়ারেন্স, এবং একই সাথে আপনার যে মেডিকেল সার্টিফিকেট এটারও মেয়াদ থাকে 6 মাস। তো এই দুটো অ্যাকচুয়ালি আপনি নেবেন হচ্ছে যখন আপনি ফাইনালি অ্যাপ্লাই করতেছেন, সবগুলো পেপার রেডি, তার 1 থেকে 2 সপ্তাহ আগে আপনি যদি হাতে রাখেন আর কি এই পেপারগুলো, দ্যাট মিনস পুলিশ ক্লিয়ারেন্সে একটু আগে অ্যাপ্লাই করতে হবে। দেখা যেতে পারে আপনি যেদিনকে অ্যাপ্লিকেশন করবেন তার থেকে 2 থেকে 3 সপ্তাহ আগে আপনি অ্যাপ্লাই করলেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। আর মেডিকেল সার্টিফিকেট তো 2-3 দিনের মধ্যে দিয়ে দেয় আর কি। তো এক্ষেত্রে এই তো। আর যেহেতু 6 মাস মেয়াদ থাকে, সেহেতু যতটা লেটে আপনি করতে পারেন ততটাই ভালো। কেননা যদি মেডিকেল সার্টিফিকেটের ক্ষেত্রে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার সেটা আপনাকে শো করতে হবে যখন ইমিগ্রেশনে, এবং আপনার অ্যাম্বাসিতে শো করা লাগতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা। আর মেডিকেল সার্টিফিকেটটা এখানে একটা ব্যাপার আছে, সেটা চায়নাতে যাওয়ার পরে আপনার মেডিকেল সার্টিফিকেটটা ওদের ওখানে যখন মেডিকেল টেস্ট করা বারো একবার,
সেই টেস্টের সময় আপনার মেডিকেল সার্টিফিকেট গুলো এবং একই সাথে আপনার মেডিকেলের যে বাংলাদেশের টেস্ট গুলো ছিল সেই টেস্টের রিপোর্ট গুলো আপনাকে ওখানে দেখাতে হবে। আর যদি না দেখান তাহলে ওখানে টেস্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেড়ে যাবে। এর থেকে এই জন্য বেস্ট হয় আপনি যদি আপনার বাংলাদেশের থেকে যে টেস্ট গুলো করে নিয়ে গেছেন সেগুলোর টেস্টের কপি গুলো, টেস্টের রিপোর্ট গুলো সহ যদি ওখানে নিয়ে যান, তাহলে ওরা জাস্ট সার্টেন অ্যামাউন্ট আপনার কস্ট রেখে বাকিটা আপনার ওই একই সার্টিফিকেটের গুলোকে আপনার আবার রিইস্যু করে দিবে। এই জন্য তখন আর কোনো প্রবলেম হবে না বা খরচটা একটু কম হবে। আমরা আরেকটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে যে রায়হানুল ইসলাম প্রশ্ন করেছে যে এনি অপরচুনিটিস ফর বায়োকেমিস্ট ইন চায়না। এই কোশ্চেনের উত্তরটা আমি দিই। বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজি যারা স্টাডি করছে তাদের জন্য অপরচুনিটি আছে। তো বিশ্ববিদ্যালয়ে দেখতে হবে যে এই সাবজেক্টটা তারা পড়ায় কিনা। তবে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, আমি এক্সাক্ট নাম মনে নেই, বাট ইউ ক্যান সার্চ দ্য টপ ইউনিভার্সিটি অফ চায়না। আই হোপ ইউ ক্যান ফাইন্ড আউট। তো আরেকটা কোশ্চেন, বায়োকেমিস্ট, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এগুলোর জন্য চায়না খুবই ভালো। আচ্ছা, ফাতেমা প্রশ্ন করেছে যে এমবাসির আন্ডারে কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ দেয়? মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি তো আছে এমবাসির আন্ডারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে নয়ন আমাদের প্রশ্ন করেছে যে কোথায় কখন স্কলারশিপ দিচ্ছে এই ইনফরমেশন জানার জন্য কোন ওয়েবসাইটটা বেশি, কিংবা কিভাবে আমি ওই ইনফরমেশনগুলো পাবো? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন। এটা অনেকেই করে থাকে যে স্কলারশিপের ইনফরমেশনগুলো কিভাবে পাবো। এক্ষেত্রে আমি বলবো যে আপনি ফার্স্ট আপনি চুজ করেন যে আপনি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, তা না কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। আপনার যেই পছন্দের যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টের র্যাঙ্কিং অনুযায়ী, র্যাঙ্কিং দেখে সেই সেই ডিপার্টমেন্টটা কোন কোন ইউনিভার্সিটিতে ভালো সেটা দেখে আপনাকে ইউনিভার্সিটি চয়েস করেন। দেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে তাদের একটা স্কলারশিপের জন্য ডেডিকেটেড একটা পেজ থাকে, সেই পেজে গিয়ে দেখেন এই ইউনিভার্সিটিতে কোন কোন স্কলারশিপ অ্যাভেলেবল। যে স্কলারশিপ গুলো অ্যাভেলেবল সেই স্কলারশিপের সার্কুলার গুলো ওই সবার প্রথমে ইউনিভার্সিটির ওয়েবসাইটেই দেবে। দেন তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেননা দেখা যেতে পারে যে সিএসসি স্কলারশিপে বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে থংজি ইউনিভার্সিটিতে একসময় সার্কুলার দিয়েছে, তারও 2 মাস পরে সার্কুলার দিয়েছে সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটিতে। তো এরকম ভ্যারি করে আর কি, বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় সার্কুলারটা দেয়। এই জন্য বেস্ট সোর্স হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই জন্য ফার্স্টে আপনি ইউনিভার্সিটির আপনার পছন্দের ইউনিভার্সিটিগুলোর একটা র্যাঙ্কিং করেন এবং লিস্ট তৈরি করেন যে আমি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব। দেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যতগুলো স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলোতে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আমি অলওয়েজ বলি যে স্কলারশিপ চয়েস না করে ইউনিভার্সিটি চয়েস করেন, কারণ আপনি তো স্কলারশিপে পড়তে যাচ্ছেন না, স্কলারশিপটা তো আপনার লেখাপড়ার খরচটা বহন করতেছে, আপনি পড়তে যাচ্ছেন ইউনিভার্সিটিতে। এখন আপনি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা নেওয়ার জন্য চলে গেলেন একটা, মানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা পাওয়ার জন্য আপনি চলে গেলেন একটা নিচু মানের একটা ইউনিভার্সিটিতে, সেখানে তো আপনার ক্যারিয়ারটাই স্পয়েল হবে, আপনি খুব বেশি একটা জিনিস শিখতে পারবেন না। কিন্তু স্কলারশিপকে স্যাক্রিফাইস করে হলেও যদি আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে যেতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেশি গুরুত্ব বহন করবে। তো শাকিল একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছে, সেটা হচ্ছে যে ব্যাচেলরের জন্য রিসার্চ পেপার থাকলে কেমন হবে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে চাই। তুমি যেহেতু এইচএসসি লেভেলে আছো, তোমার যদি রিসার্চ পেপার থাকে ইটস রিয়েলি গুড। তুমি যদি ম্যানেজ করতে পারো বা কারো আন্ডারে যদি কাজ করতে পারো, ইটস ভেরি গুড। সাধারণত অপরচুনিটি থাকে না, বাট থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। বাট এই লেভেলে কেউ এক্সপেক্ট করে না। বাট তুমি যদি জোগাড় করতে পারো রিসার্চ পেপার, বা কারো আন্ডারে যদি কাজ করে থাকো, বা বন্ধুরা মিলে অনেক সময় আমরা কোনো প্রজেক্ট করে থাকি, কারণ এখন তো ইন্টারনেটের যুগ, তো অনেক ইনফরমেশন ইন্টারনেটে তোমরা নিজেরাই সার্চ করতে পারো। সো এটা পসিবল, এটা অবশ্যই পসিবল, এবং এটা রিয়েলি তোমার একটা বুস্ট করবে তোমার আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স বা যে কোনো তুমি যদি ভবিষ্যতে রিসার্চ করতে চাও, অবশ্যই এটা একটা ইতিবাচক হবে, খুব ভালো হবে। কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু এইচএসসি লেভেলে আছে, যেহেতু রিসার্চ পেপার নেয়ার মানে সেই টার্গেটে গিয়ে যেন নিজের একাডেমিক রেজাল্টটা যেন খারাপ না হয়ে যায়, আমাকে বুঝতে হবে যে কোনটার ভ্যালুটা কতটুকু। সবার ফার্স্টে আসতেছে আমার একাডেমিক রেজাল্ট, দেন আমার রিসার্চ পেপার। যেন অবশ্যই একাডেমিক রেজাল্টটাকে ঠিক রেখে যদি কেউ রিসার্চ পেপার দিকে যেতে পারে তাহলে তো খুবই ভালো।
কিন্তু কখনোই রিসার্চ পেপারের জন্য একাডেমিক রেজাল্টটাকে স্যাক্রিফাইস করা যাবে না কিন্তু। আচ্ছা, ফাহিম প্রশ্ন করেছে যে মিশকাত ভাইয়া চায়নায় কবে যাওয়া হতে পারে? এটা এটা একদমই টোটালি আনপ্রেডিক্টেবল একটা কোশ্চেন, কবে যাওয়া হতে পারে, পাকিস্তানি ক্রিকেট টিমের মতো টোটালি আনপ্রেডিক্টেবল। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন করতেছে হচ্ছে ফাহিম, organizational activities like working with NGO, INGO as a volunteering বা as a volunteer কি আমাদের স্কলারশিপ পাতে কোনো হেল্প হবে যদি কোনো ভালো রিসার্চ পেপার না থাকে? খুবই হেল্প হবে, খুবই হেল্প হবে। এক্ষেত্রে একটা মজার বিষয় বলি যে চায়নাতে কিছু কিছু অর্গানাইজেশনাল স্কলারশিপ আছে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন অর্গানাইজেশনের স্কলারশিপ আছে। যেমন ইউনাইটেড নেশনের কিছু স্কলারশিপ আছে, তারপরে যেমন উইপো প্রোগ্রাম আছে, এনভায়রনমেন্টাল উইপো প্রোগ্রাম একটা, সেই সেই প্রোগ্রামে এরকম আরো অনেকগুলো অর্গানাইজেশনাল স্কলারশিপ আছে, টুয়ার্সমেন্ট স্কলারশিপ আছে। এরকম অর্গানাইজেশনাল স্কলারশিপ গুলো হয় কি, এগুলোর ফান্ডিংটা অনেক বেশি থাকে। ইনফ্যাক্ট এগুলোর ফান্ডিংটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের চাইতেও বেশি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4000 5000 RMB পর্যন্ত চলে গেছে স্টাইপেন্ডের পরিমাণটা, এবং ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। অনেক সময় এয়ার ফেয়ারও দিয়ে দেয়। আবার ওখানে যাওয়ার পরও ওয়ান টাইম সেটেলমেন্ট, মানে আপনি ওখানে যাওয়ার পরে আপনাকে এক্সট্রা আরো 1 মাসের স্টাইপেন্ড এক্সট্রা দিবে। প্রথম মাসের স্টাইপেন্ডও দিবে, সাথে 1 মাসের স্টাইপেন্ড আপনাকে এক্সট্রা দিবে আপনার প্রথম মাসে ওখানে গিয়ে ওখানে নিজেকে সেটেল করার জন্য, নিজের কিছু জিনিসপত্র কেনার, ওই যে ওই আপুটা বলছে ঘটিবাটি কেনার জন্য, এই জন্য ঘটিবাটি কেনার জন্য আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে ওখান থেকে। এই জন্য অর্গানাইজেশনাল স্কলারশিপ গুলো খুবই ভালো হবে। আচ্ছা, আকাশ প্রশ্ন করেছে যে ভাইয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য কেমন অপরচুনিটি পাওয়া যাবে? অনেক ভালো অপরচুনিটি পাওয়া যাবে। মেকানিক্যাল ইউনিভার্সিটির জন্য অনেক ফেমাস ফেমাস কিছু ইউনিভার্সিটি আছে চায়নাতে, যার মধ্যে একটা অন্যতম ইউনিভার্সিটির নাম বলতে পারি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি। এটা মেকানিক্যালের জন্য অত্যন্ত ভালো একটা ইউনিভার্সিটি। তো এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে। আমি হয়তো এটার কথা বললাম, এর থেকে ভালো আছে, এর থেকে আরো ইয়েও আছে। তো আপনি এটা মেকানিক্যাল ইউনিভার্সিটির জন্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং গুলো চেক করে দেখতে পারেন। এখানে ইউএস র্যাঙ্কিং আছে, আর্টার আছে, সাংহাই র্যাঙ্কিং আছে। তো এগুলো র্যাঙ্কিং এর ইউনিভার্সিটি গুলো থেকে অ্যাকচুয়ালি র্যাঙ্কিং গুলো কি, এগুলো বিভিন্ন যে র্যাঙ্কিং এর টাইপ আছে, সেই বিভিন্ন টাইপের র্যাঙ্কিং এর যে অর্গানাইজেশন গুলো আছে তারা বিভিন্ন বিষয়ের উপর বেসিস করে সেই র্যাঙ্কিং গুলো করে থাকে। তো এই একটা র্যাঙ্কিং থেকে না, আপনি 3-4টা র্যাঙ্কিং থেকে যদি দেখেন তাহলে একটা সাম আপ করতে পারবেন যে কোন ইউনিভার্সিটিটা কোন ইউনিভার্সিটিতে কেমন ভালো বা মন্দ, এটাতে একটা নিজেই একটা আইডিয়া রেডি করে ফেলতে পারবেন আর কি। তো এগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন ইউনিভার্সিটি গুলো আপনার পছন্দের ডিপার্টমেন্টের জন্য কতটা ভালো হতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সাগর প্রশ্ন করেছে যে মিশকাত ভাই আপনার ইউনিভার্সিটির নামটা যদি একটু জানাবেন। ইউনিভার্সিটি বলতে কোনটা, আমার ব্যাচেলারের নাকি মাস্টার্সের? আচ্ছা, ব্যাচেলার ইউনিভার্সিটিটা হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটা গুলশানে। আর মাস্টার্সেরটা হচ্ছে চায়নার সাংহাইয়ের থংজি ইউনিভার্সিটি। আচ্ছা, আর থংজি বানানটা আমি বলে দিচ্ছি, TONGI, অর্থাৎ বাংলাদেশের টঙ্গীর যে বানানটা সেটা হচ্ছে থংজির বানান। চায়নাতে টিকে জিজেআই। ওকে ওকে, হ্যাঁ জিজেআই হোয়াটএভার, ইয়েস। আচ্ছা, আমরা এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে যে সায়েদ প্রশ্ন করেছে যে আচ্ছা ভাইয়া 4th ইয়ারে থাকা অবস্থায় কি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করা যাবে? আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই, কারণ আমি নিজেই 4th ইয়ারে থাকাকালীন অবস্থায় অ্যাপ্লাই করেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম যে 4th ইয়ারে যখন তোমরা আছো তখন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবে এবং গ্র্যাজুয়েশন হওয়ার সাথে সাথে তোমরা মাস্টার্সটা কন্টিনিউ করতে পারবে। তো 4th ইয়ারে যখন তোমরা আছো, তোমরা 3rd ইয়ার পর্যন্ত বা 4-1 পর্যন্ত যত সেমিস্টার পর্যন্ত তোমাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আছে, সেই ট্রান্সক্রিপ্ট দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। আর ইউনিভার্সিটি থেকে একটা প্রত্যয়নপত্র বা একটা লেটার নিবা যেখানে লেখা থাকবে যে তোমরা 4th ইয়ারের স্টুডেন্ট, অথবা তোমরা অমুক সালে অমুক সময় তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো, সম্ভাব্য গ্র্যাজুয়েশন করতে পারো। সো এরকম কিছু ইনফরমেশন থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে সার্টিফিকেটের বদলে তোমরা যে লেটারটা নিয়েছো প্রত্যয়নপত্র সেটা দিলেই হবে। তো এই ছিল আজকের লাইভ প্রোগ্রাম।
আজহার মিশকাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের একটা সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা অনেক তোমাকে কোশ্চেন করেছি এবং সবগুলো কোশ্চেনের উত্তর তুমি খুব সুন্দরভাবে দিয়েছ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের লাইভ প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রামটা শেষ করার আগে সর্বশেষ আজহার মিশকাতের কাছ থেকে আমরা শুনতে চাই যে আমাদের গ্রুপ বা চ্যানেল সম্পর্কে যদি কিছু বলতে, প্লাস ওভারঅল তোমার আজকের এই প্রোগ্রাম সম্পর্কে যদি আমাদের কিছু বলতে। গ্রুপ বা চ্যানেল সম্পর্কে যদি যতটুকু বলি, যে খুব ভালো লাগে এই গ্রুপটা এবং চ্যানেলটাও ভালো লাগে, ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা। কেননা স্পেসিফিক একটা কোনো কান্ট্রির স্কলারশিপ না, এখানে মোটামুটি সবগুলো বিভিন্ন দেশের বিভিন্ন রকমের স্কলারশিপ এবং সেগুলোর অপরচুনিটিস নিয়ে এখানে যেহেতু আলোচনা করা হয়, এই জন্য খুবই ভালো লাগে। আর এই তো। আর গ্রুপটাতে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে, আমি যেহেতু ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে এবং ইউটিউবের বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশন গ্যাদার করছি এবং সেটা আমার নিজের উপরে অ্যাপ্লাই করছি। এবং যখন অ্যাপ্লাই করছি তখন নিজের মধ্যে কিছু বিষয় নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, যে এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে। তো এই বিষয়গুলোর উপর বেসিস করে আমি এখন রিসেন্টলি কিছু আর্টিকেল লিখছি গ্রুপে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব হেল্প করার জন্য। আর গ্রুপটার অর্ণব ভাইকে খুব ভালো লাগে, সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে, এই জন্য থ্যাংক ইউ অর্ণব ভাই। আচ্ছা, তো ভিউয়ার্স, এই ছিল আজকের লাইভ প্রোগ্রাম। তো আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো লাইভ প্রোগ্রামে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।